আহ আচ্ছা, আমার কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা। আমি আসলে ওরকম স্লাইড করে যে পড়াবো সেটা আসলে করতে পারি না। তোমরা তো জানো অসুস্থ। হ্যাঁ, তোমাদের জন্য এই জিনিসটা আমি তৈরি করছিলাম, তো সেটা তোমাদেরকে দিয়ে দিছি। আপাতত এখান থেকে পড়াই, ওকে? আহ তা যাই হোক। আচ্ছা, আজকে আমরা পঞ্চম অধ্যায়ে যাই, কাজ শক্তি ক্ষমতা ও শক্তি, ওকে? আমরা এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, এর মধ্যে তোমার হচ্ছে শক্তি রূপান্তর সব থেকে গুরুত্বপূর্ণ। সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল, কাজ আর ক্ষমতা, ঠিক আছে? এই সব থেকে গুরুত্বপূর্ণ এই চারটা টপিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমাদেরকে নিয়ে আমি একদিন ইনশাল্লাহ এরপর থেকে তোমাদের নিয়ে আমি ম্যাথ সলিউশন নিয়ে বসবো। সেখানে হয়তো আমি বিভিন্ন ম্যাথ দেখাবো, কিভাবে কি সলিউশন করতে, এগুলো নিয়ে বসবো, মানে ইনশাল্লাহ বসবো, ঠিক আছে? আর এমনি আজকে থেকে বসতে চাইছি, কিন্তু অসুস্থতার জন্য আসলে ওরকম খুব বেশি আজকে পেরে পেরে ওঠা হয়নি আর কি। আচ্ছা, আমরা একটু থিওরি আগে একটু বুঝি। হ্যাঁ, থিওরি বুঝলে ইনশাল্লাহ আমরা ইয়াও বুঝবো আর কি। আচ্ছা, ধরো তোমরা যদি বলো যে না ভাইয়া আসলে থিওরি লাগবে না, আমরা একদম ডাইরেক্ট ইয়াতে চলে যাবো, তাহলে আমি যেতে পারবো, বুঝছো? তো বললো আমাকে। তো এখন আমি ধরো এখানে একটা বস্তু আছে, এটা আমরা সবাই জানি, তবু একবার জাস্ট সংক্ষেপে একটু একটু বলা। এখানে একটা বস্তু আছে। হুম, ঠিক আছে। এই বস্তুটাকে একটা মানুষ ঠেলতেছে, ঠিক আছে? এখন বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় আসছে, ঠিক আছে? আগে ছিল এখানে, এরপর আসছে এখানে, বুঝছো? আমার কথা যদি শুনতে যদি প্রবলেম হয় আমাকে অফকোর্স জানাবো আর কি। সো এই লোকটা এই বস্তুটাকে ঠেলতেছে এবং এটাকে কিছুতে সামনের দিকে নিয়ে এসে এখানে এসে সে থামছে। মানে এটা এই এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এই জায়গায় আসছে। হ্যাঁ, তাহলে সে এই লোকটা এর ফলে কি এই লোকটা কি কাজ করেছে? এটা কি কাজ হয়েছে? জি কাজ। অফকোর্স কাজ জি হয়েছে, হয়েছে। কারণ কেন কাজ কাজ হয়েছে? কারণ হচ্ছে যে এই লোকটাই বল এই এই যে বস্তুটার উপর কি প্রয়োগ করছে? বল এফ প্রয়োগ করেছে। এফ বল প্রয়োগ করছে। এবং এর এইটুকু সরণ হয়েছে, যেটাকে আমরা এস বলতে পারি, ঠিক আছে? ওকে, যেটাকে আমরা জি। এস বলতে পারি সেই ক্ষেত্রে তাহলে আমরা ওয়ার্ক বা ডাব্লু, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু কি বলতে পারি? এফ ইন্টু এফ এস। এস। এফ ক্লিয়ার? এস কারণ হ্যাঁ, কারণ আমরা বল প্রয়োগ করতেছি, এই বল প্রয়োগের জন্য বস্তুটার একটা সরণ হচ্ছে, আমরা একটা মান পাচ্ছি। এইটুকু সরণ হচ্ছে, অল্প হচ্ছে বাট হচ্ছে সরণ। সো এখানে কি হচ্ছে? কাজ হচ্ছে। ক্লিয়ার? তো এফ ইন্টু এস এটা হচ্ছে কাজ। এখন যদি এটা ধর একটা দেয়াল, এটা ধর একটা দেয়াল, হ্যাঁ, অনেক বড় একটা সলিড দেয়াল, ঠিক আছে? তো এটা সে ঠেলতেছে, বাট সেখানে এফ বল প্রয়োগ করতেছে, বাট এটা নড়তেছে না, এটা এই জায়গায় আছে। তাহলে কি কি হচ্ছে? এটার এফ আছে, বাট এখানে এস কি জিরো। তাহলে কি ওয়ার কি হবে? জিরো। না, ওয়ার কি কাজ হবে? হবে জিরো। না। ডাব্লিউ জিরো হবে শূন্য। কেন? কারণ ওই যে দুইটা গুণ আকারে জিরো। আছে, কারণ এফ থাকে ইন্টু নেই। এস। হ্যাঁ, রাইট। দুইটা গুণ আকারে আছে, ঠিক আছে? যেহেতু একটা যদি জিরো হয়ে যায় তাহলে এটাও আর একটা জিরো জিরো হয়ে যাবে। অপরটাও জিরো। হ্যাঁ, তাহলে মোট তাহলে কি কাজ কি হয়ে যাবে? শূন্য জিরো। হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা সব পড়বো, আমরা হচ্ছে থিওরি এবং হচ্ছে ম্যাথ দুইটা মিক্সড করে পড়বো, যাতে আমরা যাতে যত ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে আসলে কি, একটা কথা মনে রাখবা। আহ এই আমরা যা পড়তেছি থিওরি, এটাই হচ্ছে ম্যাথ। এটাই বলতে পারো ম্যাথ। যখন তুমি এটা ভালো মতো বুঝতে পারো, তুমি অটোমেটিক্যালি ম্যাথ তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? এজন্য আমি জি থিওরিটার উপর স্যার। একটু গুরুত্বপূর্ণ দিই, মানে গুরুত্ব দিই, ঠিক আছে? তো যাই হোক, আম, এখানে বলা হয়েছে দেখো, ঠিক আছে? এই এই কথাটাই আসলে বলছিলাম। সরি। কাশতে কাশতে অবস্থা খুবই দারুণ। এবং এই কথাটা রাত্রে মনে ক্লাসটা রাখবা। না নিলে, হুম, হুম। যেহেতু অসুস্থ আপনি রাত্রে ক্লাসটা না নিলেও পারতেন। দিনের বেলা তো ভাই রোজা রাখে আরো বেশি অসুস্থ থাকি। রাত্রে তো যা একটু পানি টানি খাই, একটু ওষুধ টষুধ খাইয়ে নিজের একটু ইয়ে করতে পারে, বুঝছো? ঠিক আহ, আছে, চালান। আচ্ছা, যাই হোক, আমি পড়াই, সমস্যা নাই, যতটুকু পারি ইয়া করে, বুঝছো? ওকে। আচ্ছা, এবং এটা কি স্কেলার রাশি,
কাজ কি স্কেলার রাশি, এবং 1 ক্যালোরি ইকুয়াল টু, এইটা তো তোমাকে তোমাদের বোঝানোর কিছু নেই, তোমরা এটা জাস্ট মুখস্থ। 1 ক্যালোরি 4.2 জুল, 1 জুল ইকুয়াল, 1 জুল ইকুয়াল টু 0.24 ক্যালোরি। ওকে, মাত্রা এটা, জি। কাজ হচ্ছে এটা। এখন এফ এস কস থিটা কেন আসছে, এটা কি তোমরা জানো? যদি কোনো মানে কোণ করে বা অ্যাঙ্গেল করে বস্তু স্মরণ ঘটে তা ওখানে তো কস থিটা লাগবে। এতক্ষণ আমি, হ্যাঁ হ্যাঁ রাইট, এতক্ষণ আমরা যে জিনিসটা বলতেছি এটা এটা কিন্তু স্কেলার রাশি, ঠিক আছে। জি। আমরা জানি কি ভেক্টরের উপাংশ কি হবে, সবসময় একটা দিক থাকবে, থাকবে না? জি। ধরো জি। আমি 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 যদি ধরি যে আহ, এখানে একটা বল কাজ করতেছে, এখানে একটা কাজ করতেছে বল, হ্যাঁ, তাহলে এটার উপাংশ থাকবে কোন দিকে? এই দিকে ধরলাম, হ্যাঁ। এটা একটা দিক করে থাকতেছে না? হ্যাঁ, জি। যখন এটাকে যখন আমরা ভেক্টরের মাধ্যমে যদি প্রকাশ করব, তাহলে আমরা যদি এটাকে কি কস, মানে একটা ট্রাগোনোমেট্রিক ফাংশন থাকা মানে কি, এটা ভেক্টরের উপাংশ। উপাংশ বুঝছো? উপাংশ হচ্ছে যে ধরো আম, তুমি একটা বস্তু এদিকে যাচ্ছে, আর একটা বস্তু এই দিকে যাচ্ছে, হুম। তো দুইটা বস্তু ধাক্কা খেয়ে, ধরো যদি এই দিকে যদি যায়, তাহলে এ এ এবং বি ভেক্টরের উপাংশ কি হবে? এটা। জি। অথবা আরো সুন্দরভাবে যদি আমি যদি বলি, তাহলে বিষয়টা এরকম হয়। ধরো ধরো সব থেকে সুন্দর এক্সাম্পল হচ্ছে যে স্রোতের, স্রোত এবং নৌকা, হ্যাঁ। এই ধরো নদী, হুম, ঠিক আছে। তো এই লোকটা, এই ধরো একটা নৌকা, ঠিক আছে। নৌকাটা খুবই বাজে হয়েছে, যাই হোক। এই যে ধরো নৌকা, তো স্রোতের বেগ এইদিকে যাচ্ছে, তো এই লোকটা এখান থেকে এই জায়গায় আসবে, তাহলে এই লোকটা যাচ্ছে, এই লোকটা নৌকা চালাচ্ছে, নৌকা নিজস্ব গতি আছে, সে যাচ্ছে এদিকে, আর স্রোতটা এদিকে জি। টানতেছে। তাহলে কি সে সোজা যেতে পারবে? সোজা যাবে না, দুইটা বলের জন্য সে একটু না। বাঁকা করে যাবে। ব্যথা হয়ে যাবে। তো এই একটা ভেক্টর কাজ করতেছে এ, আরটা ভেক্টর হচ্ছে বি, তাহলে এই দুইটার উপাংশ কি? সি। এ বি। এসি। ক্লিয়ার? এই হলো বিষয়। তো জি। এখানে কি হয়েছে এখন, আমি একটা জায়গা দিয়ে একটা নির্দিষ্ট একটা বিন্দুতে আমি বল প্রয়োগ করতেছি, হ্যাঁ, তো সেই বলটার একটা সরণ হচ্ছে, আমি একটা জায়গায় বল প্রয়োগ করতে, সেই বলের বলের সরণ হচ্ছে, এবং সেই বলটার উপাংশ কোন দিকে? নৌকার মতো উপাংশ কোন দিকে? সেটা হচ্ছে কি, সেটাকে প্রকাশ করা হয় কি, এফ এস কস কস থিটা। কস থিটা। থিটা। মানে ধরো এইটা, ঠিক আছে, এখানে আমি, হ্যাঁ ওকে, এখানে আমি একটা বল প্রয়োগ করতেছি, এদিকে একটা বল প্রয়োগ করতেছি, বস্তুরা এই দিকে যাচ্ছে, তাহলে এখানে একটা থিটা কোণ তৈরি করতেছে না? মনে রাখ, এই জিনিসগুলো কিন্তু জি। ইম্পর্টেন্ট। এই এখানে সে এই থিটা কোণটা সে উৎপন্ন করতেছে। এখন শুধু এফ এস দুইটাই হচ্ছে, কিন্তু যদি এটার দিকের উপর ভিত্তি করে কিন্তু কাজ জিরো হয়ে যেতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জি। জি। এফ আছে, এসও আছে, দুইটারই মান আছে, তাও এটা জিরো হইতে পারে কখন? কস 90 ডিগ্রি মান, যদি মান কত? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। কস 90 ডিগ্রি মান কত? জিরো। 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 তাহলে এটা, এই থিটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি কাজ কি হবে, কি হবে? শূন্য। জিরো হবে। তাহলে কাজ। হ্যাঁ, তাহলে দেখতেছো কি, আমি ঠেলতেও আছি, সরণ হচ্ছে, আবার এটা আবার থিটার উপর ডিপেন্ড করতেছে। মানে আমি যদি এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? জিরো হয়ে যায়, মানে আমি কোনো কাজ করতেছি না, বস্তু বল প্রয়োগ করতেছি, সরণ প্রয়োগ, সরণ হচ্ছে, বাট সেটা কোনো কাজ হচ্ছে না, কারণ এটা থিটা কি হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে। কিরকম? এখন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার হবা। ধরো এই আপেল, আমরা সবাই নিউটন, স্যার আইজাক নিউটন আপেলের কাহিনী বলার পর থেকে আমরা সবাই এখন আপেলের এক্সাম্পলই যাই। জি। আপেলটা এই লম্ব বরাবর নিচে পড়তেছে, ঠিক আছে। তো পৃথিবী আপেলটাকে একটা এফ বলে টানতেছে না? জি। জি। হ্যাঁ, আপেলটার কি সরণ এস হচ্ছে না? মানে এখান থেকে এই পর্যন্ত সে কিন্তু সরণ হচ্ছে না? যদি এটা হাইট হচ্ছে। বলি, হাইট এবং এস তো সেম, ভূমি বরাবর হলে সেম। জি। আমরা এস বলি, এই হলে উপর থেকে, কিন্তু কথা তো একই।
তাহলে এটা থেকে জি। এইদিকে সরতেছে না, তাহলে এফ এফ এরও মান আছে, এস এরও মান আছে, কিন্তু এই ভূমির সাথে এই অ্যাঙ্গেলে যে পড়ছে এটার অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি। এখানে কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ হচ্ছে যে তোমার যখন পৃথিবীর টানের ফলে যখন কোনো বস্তু যখন পৃথিবীর দিকে চলে আসে, তখন সেটা কোনো কাজ হয় না। এখানে কাজ করতেছে পৃথিবী, এখানে কেউ কোনো কাজ করতেছে? কাজ করতেছে না। সো এটা কোনো পদার্থ বিজ্ঞানের ভাষায় এটা কোনো কাজ ধরা হয় না। ক্লিয়ার? জি। কনসেপ্ট ক্লিয়ার তো সবার? এখন কস জি জি। স্যার। 0 ডিগ্রি, সরি 90 ডিগ্রি, এগুলো কেমনে কেন হয়েছে সবাই তো বুঝতে পারছো। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ। এটা আর কি। হুম। এগুলো তো কিছু না, এগুলো জাস্ট মুখস্থ টাইপের। হুম, বুঝানোর এখানে কিছু নেই। এগুলো একটু দেখাই আর কি। এই সংজ্ঞা, যদি বল প্রয়োগের ফলে বলের বিন্দু বলের দিকে সরে সরে যায় বা বলের দিকে সরানোর উপাংশ থাকে, মানে আমি যা বলছি এটাকে একটু বইয়ের ভাষায় একটু কঠিন ভাবে ব্যাখ্যা করা হয়েছে, বুঝছো? কঠিন ভাবে। আমার কথা হচ্ছে, এত কঠিন করার কি দরকার? সহজ হিসাব। কোন একটা জিনিস, কোন বস্তুর উপর বল প্রয়োগ করব, এবং বল হচ্ছে যদি বলে সেই হবে। সেই বলের হচ্ছে সরণ হবে। বল আমি কোন আমি বল প্রয়োগ করব, এবং সেই বলের সরণ হবে, এবং সরণের উপাংশ থাকবে। বুঝছে? উপাংশ, এই যে কস থিটা, এটা কি উপাংশ? বল জি। প্রয়োগ করব, এটার সরণ হবে, এবং এটা সরণের উপাংশ থাকবে, মানে থিটা থিটা একটা মান থাকবে, মানে উপাংশ থাকবে। জিরো জিরো মানে cos, মানে এটার মান টোটালি জিরো হবে না। এটা একটা 90 ডিগ্রি আর অন্য যে কোনো অ্যাঙ্গেল থাকবে। তাহলে কি এটাকে আমরা কি বলবো? কাজ বলবো। ক্লিয়ার? আচ্ছা। এগুলো কেন বলছি, কেন ম্যাথমেটিক্যাল টার্ম হিসাবে কেন বলছি, কারণ হচ্ছে যে সামনে জিনিসগুলো সম্পর্কে আরো ভালোভাবে দেখতে পাবা। তো যেমন হচ্ছে কি, কাজের ফলে স্থিতিশক্তি হ্রাস পায়, গতিশক্তি হ্রাস পায়, ত্বরণের সৃষ্টি হয়। আমরা কোনো বস্তু এটা ধাক্কা দিলে সেটা কি ত্বরণ তৈরি হবে। কোন একটা বস্তুকে যদি ধাক্কা দিলে কি হবে, বস্তুটা কি হবে, তার সে গতিশীল হবে, তার গতিশক্তি বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে স্থিতিশক্তি হ্রাস পায়, মানে সে স্থির অবস্থা আছে, ধাক্কা দিলে সে আস্তে আস্তে গতি হবে, তার মানে কি স্থিতিশক্তি তার হ্রাস পাবে। ঠিক আছে? যেমন একটা কোন একটা একটি বস্তুকে বল প্রয়োগ করলে ছাদ থেকে উপর থেকে নিচে ফেলা। হ্যাঁ, আবার চলন্ত ফুটবলের বল বল প্রয়োগ করে বলের দিকে সরে যাওয়া। এইগুলো হচ্ছে এক্সাম্পল। একটি বস্তুকে যদি বল প্রয়োগ করে যে ছাদ থেকে উপর থেকে নিচে ফেলি, তাহলে তার উপর গ্র্যাভিটি কাজ করতেছে, তাহলে এটা কিভাবে কাজ কাজ হয় বলতো? কথা বুঝতে পারছো? ধরো, তুমি এই ধরো একটা বিল্ডিং, হ্যাঁ, একটা বস্তুকে তুমি উপরে নিক্ষেপ করছো, সেটা কি পৃথিবীর আকর্ষণের জন্য তো সে নিচে আসতেছে। তাহলে কাজ জিরো হওয়ার কথা না, তাহলে এখানে কাজ কেন হবে বলো? আইডিয়া করতে পারতেছো? কথা শুনতেছো সবাই? ওখানে হুম। বলো। উপাংশ। হ্যাঁ, তুমি একটা অ্যাঙ্গেল করে মারতেছো না, সে তো জি। অ্যাঙ্গেল করে পড়তেছে, সে তো একদম সরাসরি উপর থেকে নিচে পড়তেছে না। তুমি বল প্রয়োগ করছো হ্যাঁ। এবং সে এখান থেকে এখানে পড়তো, তাহলে জিরো হইতো, কিন্তু সে অ্যাঙ্গেল করে পড়তেছে, তাহলে অফকোর্স এখানে একটা অ্যাঙ্গেল থাকবে। হ্যাঁ, তাহলে তার মানে এটা কি কাজ। ঠিক আছে? একেবারে জি। ফুটবলের সরণ সেম, বলের বিরুদ্ধে কাজ। মন্দন মানে কি তোমরা নিশ্চয়ই জানো, মন্দন? জি। হ্রাস পায়, হ্যাঁ। কমে যায়। হুম, ঠিক আছে। মানে হচ্ছে যে ত্বরণের বিপরীত কি? মন্দন। বন্ধন। হুম। যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায়, বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে, সেই বল বলের বিপরীত সরণের উপাংশের গুণফলকে ঋণাত্মক বল বা আহ, কি হয় এটা, তোমার হচ্ছে যে বিরুদ্ধে, মানে বলের বিরুদ্ধে কাজ করা বলে। স্বাভাবিক বিষয় হচ্ছে যে কোন একটা বস্তুকে গতি স্থির থেকে গতিশীল করা, এই একটা। হ্যাঁ, এখন আমি গতিশীল বস্তুকে যদি আমি বল প্রয়োগ করে স্থির করতে চাই, এটাই হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, সহজ হিসাব। ঠিক আছে? ক্লিয়ার? জি। ওকে। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম, বল প্রয়োগের কোনো বস্তু সরণ যদি বলের লম্ব বরাবর হবে 90 ডিগ্রি, তাহলে বলের দ্বারা কোনো কাজ হবে না।
ঠিক আছে, এই 90 ডিগ্রি হলে এই জিনিসগুলো একটু আগে বললাম। সমকোণে ঘটে কি একটু আগে সেটাই বলছি, সমকোণ ঘুরে ফিরে সেই। এখন এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, থিওরিটিক্যাল হিসেবে তোমাদের থিওরি বেশি থাকবে ম্যাথমেটিক্স থেকে, তোমাদের থিওরি বেশি থাকবে আর কি। সো সেই হিসাবে আমি থিওরিটার উপর একটু বেশি একটু ইয়া দিচ্ছি আর কি। তো আহ, কোন 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 ক্ষেত্রে তোমার কাজ হবে না, কাজ শূন্য হবে, দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটি ভারী বাক্স মাথায় নিয়ে তুমি দাঁড়ায় আছো, কাজ শূন্য হবে। জি তুমি স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে স্থির থাকতেছো, বুঝছো তো? জি জি। স্রোত যাচ্ছে, তুমি সাঁতার কাটতেছো, সামনে যাচ্ছ কিন্তু স্রোত তো তোমাকে এদিকে ঠেলতে, দুইটা মিলে কি হচ্ছে, শূন্য হচ্ছে, তুমি যে জায়গায় আছো সেই জায়গায় আছো, তোমার কোনো স্মরণ হচ্ছে না। স্মরণ কি? জিরো। একটি পাথরের দড়ি, একটা কথা ইম্পর্টেন্ট, বৃত্তাকার পথে যদি কোনো জিনিস যদি ঘোরানো হয়, বৃত্তাকার পথে কোনো জিনিস যদি জি ঘুরে, তাহলে সেটা সবসময় সেটাতে কোনো কাজ হবে না। ঠিক আছে, এবং জি। বৃত্তাকার কক্ষপথে যখন কোনো কিছু একটা ঘুরে, তখন বৃত্তের কেন্দ্রের দিকে তার একটা বল কাজ করে। বৃত্তাকার কক্ষপথে কোনো একটা বস্তু যখন ঘুরে, বৃত্তাকার কক্ষপথে যে কোনো বস্তু ঘূর্ণয়নরত সবকিছুর বস্তু কিন্তু নিট কাজ সবসময় কি হবে? জিরো হবে, শূন্য। শূন্য হবে। এবং এই যে তুমি এই যে সবসময় এটার চারিদিকে সে ঘুরতেছে না, এটা তাকে কেন্দ্রের দিকে টানতেছে। ঠিক আছে, এ জি। বলে টানতেছে, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, বা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের ফলে যে ত্বরণ হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। যাই হোক, এই কেন্দ্রমুখী ত্বরণ যেহেতু এটা, সরি, কেন্দ্রমুখী বল যেহেতু এটা কেন্দ্রের দিকে টানতেছে, আর আমরা জানি কি বৃত্তাকার যে কোনো বস্তুর ক্ষেত্রে কাজ কি হবে? শূন্য হবে। তাহলে মানে ঘুরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে সবকিছু কি হবে? কাজ অলয় শূন্য হবে। সেক্ষেত্রে কেন্দ্রমুখী যে বল আছে সেটা কি বৃত্তাকার, বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণয়নের কাজে কিন্তু ওই কেন্দ্রমুখী বল ইউজ করা হয়। সো কেন্দ্রমুখী বল কি হবে? শূন্য হবে। এই শূন্য। জিনিসগুলা কিন্তু ভুল করা যাবে না। হুম। পৃথিবীর আবর্তন, এটাও তো কি পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরতেছে, এটা কি বৃত্তাকার কক্ষপথ বা সরি উপবৃত্তাকার, কিন্তু একটা কক্ষপথে তো ঘুরতেছে। সো এটা কি? এটা কি কাজ শূন্য? যে বলের প্রয়োগে বস্তু সরণ বলের অভিমুখে সমকোণে ঘটে, সমকোণ বুঝছো তো, 90 ডিগ্রি জি, অ্যাঙ্গেলে 90 ঘুরবে, ডিগ্রি। সেটা কি কার্যহীন বল। ঘুরে ফেরা সবকিছু সেম। ঠিক আছে, এখন হচ্ছে যে যে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের মধ্যে পার্থক্য, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে, একটু আগে যেগুলো বলছি জাস্ট চোখে দেখা, আর কিছু না। এই ঋণাত্মক কাজ কখন হবে? কস থিটার মান ঋণাত্মক হলে কাজ ঋণাত্মক হবে। তো কাজ ধনাত্মক নাকি ঋণাত্মক হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে কস থিটার মানের উপরে। ঠিক আছে, ওকে। এফ এর মান নেগেটিভ হতে পারে না, এস এর মানও নেগেটিভ হতে পারে না। নেগেটিভ হতে পারে কিসের মান? কস থিটার মান। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হলে কসের থিটার মান কি হবে? নেগেটিভ হবে। তখন কি? ঋণাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ মানে কি? আমি কোনো কিছু মানে ধনাত্মক কাজের ক্ষেত্রে স্থির বস্তুকে ধাক্কা দিয়ে গতিশীল করতেছি, ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হবে? গতিশীল বস্তুকে ধাক্কা দিয়ে স্থির করতেছি। সহজ এটা হিসাব, এই জাস্ট এইটুকু মনে রাখবো। ঠিক আছে, ভাইয়া, যদি cos থিটার মানটা 180 ডিগ্রির উপরে হয় তাহলে কাজ কি হবে? তখন আবার তখন 180 উপরে হলে তো তোমার তো যে ক্যালকুলেটারে যে মানটা হবে সেটাই হবে। তোমার ও, তোমার যে মানটা আছে সেটাই হবে। ঠিক আছে, জি। ধরো কস থিটার মান ধরো 270। হুম, সেক্ষেত্রে কি হবে? জিরো হবে। কাজ কি, কাজ কি হবে? শূন্য হবে। যদি ধরি 190, সেখানে একটা মাইনাস মান পাওয়া যাবে, সেটা কি হবে? মাইনাস হবে। কিন্তু সাধারণ ক্ষেত্রে কস থিটার মান একটা রেঞ্জের মধ্যে থাকে, এই যে রেঞ্জ। 90 ডিগ্রি উপরে গেলে সেটা কি হবে? কস থিটার মাইনাস। মান সাধারণত ঋণাত্মক হবে। ঠিক আছে, মাইনাস। এখন এখন তুমি যেটা বলছো সেটার অ্যান্সারটা আমি একটু অন্যভাবে দিই। হ্যাঁ, তোমার কোশ্চেনটা আমি একটু সুন্দরভাবে একটু অ্যান্সার দিই। যেমন ধরো, হুম, এখানে কেন আহ 180 ডিগ্রি উপরে হিসাব কেন করা হয় নাই? প্রশ্ন তো এটাই তো, ঠিক আছে না? 180 ডিগ্রি জি উপরে হলে জি। কি হবে? ঠিক আছে, হিসাবটা তুমি দেখো, পুরো এই থেকে এই পর্যন্ত কতটুকু? 180। 180।
মাঝখানে যদি এটা লম্ব আঁকি, জি। তাহলে এটা কত? 90। আমার হাত কাঁপতেছে তো, অসুস্থ তো, ওই জন্য আমার হাত কাঁপে, এই জন্য একটু বেশি অবস্থা খারাপ। যাক, আহ এটা কি 90 ডিগ্রি? হ্যাঁ। জি। তো 180-র বেশি হলে কি কি করতে হবে? এই দিক থেকে যেতে হবে না? এইটার জি। বেশি হলে 180 ডিগ্রি, তাই না? ঠিক আছে। জি। কিন্তু এটা তো আমি তো অনুভূমিকের আন্ডারে হিসাব করব। যেমন ধরো, ধরো আম, হুম, বুঝে গেছে। এখন এটাকে তো আমি হরিজন্টাল এবং এবং এই সাথে কোন কোন, এটার সাথে কোন কোণে হয়েছে সেটা আমি ইয়ে করব। তাহলে যদি এটা যদি এই দিকে হয়, তাহলে অফকোর্স আমি এই দিক বরাবর হিসাব করব। আমি তো এই দিক বরাবর হিসাব করব না, কারণ আমি হচ্ছে কি অনুভূমিকের সাথে হিসাব করবো অ্যাঙ্গেলটা, বুঝছো? মানে হরিজন্টাল, আমার তো হরিজন্টাল হচ্ছে না, হরিজন্টালের সাথে এটা কোন দিকে হচ্ছে সেটা আমি হিসাব করব। কোন দিকে হচ্ছে সেটা হিসাব করব। এটা যদি এদিকে হয়, এটার সাথে এর থিটা, এই দিক হলে এই থিটা, এই দিক হলে এই থিটা, এদিক হলে এই থিটা, এদিক হলে এই থিটা, এদিক হয়, তাহলে আমি এই দিক থেকে এই দিকে হিসাব করব না, আমি এই এই থেকে এদিকে হিসাব করব। কেন? কারণ এই দিক থেকে এদিক তো হিসাব হিসাব হবে না, যেহেতু মান যেহেতু ঋণাত্মক, তখন ঋণাত্মক যেহেতু আমি ধরে নেবো, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি হিসাব করব। কারণ এটার অনুভূমিকের সাথে এইটার আমি হিসাব করব। সো তোমাকে ঘুরে ফিরে তোমার 270 যা বলতেছে, মানে 180 হিসাবটা তাই বলতেছে, কারণ এটা সম্পূর্ণ কভার আপ করতেছে কি 180। একইভাবে আমি যদি নিচেরটা যদি চিন্তা করি, নিচেরটাও কি আমি নিচেরটুকু যদি ধরি, এটা কি 180 তো। 180। তো জি। কথা একই, বুঝছো? এই জন্য 270 হিসাব করলেও যা হবে, এটা এইটুকু, আবার এই থেকে এইটুকু, এটাও 180, এটাও কিন্তু 180। ঠিক আছে, এই আর কি। একাধিক বল দ্বারা কাজ, হ্যাঁ। যদি বস্তুতে একাধিক বল প্রয়োগ, তাহলে ওই বলগুলি দ্বারা কৃতকাজের মোট ওই বলগুলো দ্বারা কৃতকাজের মোট পরিমাণ প্রতিটি বল দ্বারা কৃতকাজের যোগফলের সমান। ধরো একটা বিন্দুতে অনেকগুলো বল কাজ করতেছে, ঠিক আছে, অনেকগুলো কাজ করার ফলে তার যে সেটার যে কাজ হবে সবগুলো যোগফল কি হবে? ওই 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 বিন্দুতে মোট কাজের পরিমাণের সমান। সিম্পল বিষয়, ঠিক আছে। এটা হচ্ছে একটু জাস্ট, এটা তেমন কিছু, এটা পরিবর্তনশীল কারণে কৃত কাজ হচ্ছে ছোট ছোট ভাগে ভাগ করা আছে সব কাজ, মানে ছোট ছোট একটা বিন্দুতে অনেকগুলো কাজ হচ্ছে। তো মোট কাজ কি হচ্ছে, সবগুলা মানে প্রত্যেকটা বিন্দুতে কাজগুলাকে যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট মানে কি সবগুলা একসাথে করি, তাহলে সেটার যোগফল সমান। এই জন্য এটাকে ইন্টিগ্রেশন এখানে সাইন বসানো হয়েছে। স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং বলের কাজ হবে হচ্ছে তোমার কি, কে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স এক্স স্কোয়ার। এই হাফ কে এক্স স্কোয়ার এই জিনিসগুলো আমরা কিন্তু প্র্যাকটিস, আমরা এই জিনিসগুলো জানবো। সো আপাতত আমরা জাস্ট এটা একটু দেখে রাখি, ঠিক আছে। আম, এখানে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ যে তোমার এটা ধর একটা স্প্রিং, ঠিক আছে, ঠিক আছে। ধরো তুমি স্প্রিংটাকে টানতেছো, এই স্প্রিংটাকে তুমি টানতেছো, তোমাকে বল প্রয়োগ করতেছে না? তুমি এটাকে জি। টানতে টানতে এই পর্যন্ত আনছো, ডট ডট আকারে দি তুমি এই পর্যন্ত আনছো, হ্যাঁ। আবার এটাকে টানতে 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 তুমি এই পর্যন্ত আনছো, ঠিক আছে। এখন তুমি এটাকে এটাকে তুমি টান দিচ্ছ এফ বলে, এবং এটার এক্স সরণ হইছে, মানে আগে ছিল এইটুকু, তোমার টানের ফলে হইছে এক্স, ঠিক আছে। মানে এই পর্যন্ত এক্স হইছে। তুমি স্প্রিংটাকে নিজে এইদিকে টানতেছো, স্প্রিংও কি তোমার তোমারে টানতেছে না? জি। তুমি তোমার জি। স্প্রিং এ এইদিকে টানতেছো, স্প্রিংও তোমাকে এইদিকে টানতেছে না? তো এইটা তোমার যে তোমার বিপরীত দিকে যে বল প্রয়োগ, এটা মানে তোমার বিপরীত দিকে যে স্প্রিংটা বল প্রয়োগ করতেছে, তুমি তাকে টানতেছো, স্প্রিং আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে। এটা কি স্প্রিং এর, স্প্রিং যে বল প্রয়োগ করতেছে এবং এটাকে টানতেছো, মানে কি তুমি স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করতেছো। কাজ এবং এই করতে। কৃত কাজ, এই এফ তুমি যেটা
স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করতেছো, সেটা অবশ্যই সব সময়, ঠিক আছে, সরণের বর্গের এক্স সমানুপাতিক। স্কোয়ার। অর্থাৎ সরি, এই, ঠিক আছে, ওকে। অর্থাৎ তুমি স্প্রিং এর কে বল বল প্রয়োগ করে স্প্রিংটাকে বিকৃত করতেছো, স্প্রিং এর বলের বিরুদ্ধে কাজ করতেছো, কারণ স্প্রিংটা তো নিজে নিজে আগের জায়গায় থাকতে চাচ্ছে, কিন্তু তুমি সেটা করতে দিচ্ছ না। স্প্রিংও কি নিজের নিজে বল প্রয়োগ করে আগের জায়গায় থাকতে চাচ্ছে, তুমি তার বিরুদ্ধে কাজ করে তুমি এটাকে প্রসারিত করতেছো, মানে সরণ এক্স করতেছো। তাহলে কি, তুমি স্প্রিং বলের বলের বিরুদ্ধে যে কাজ করতেছো সেটা কি সরণের বর্গের সমানুপাতিক। মানে কত? হুম। এবং এটা মনে রাখবা যে আহ স্থিতিস্থাপক বলের বিপরীত, স্থিতিস্থাপক মানে স্প্রিং রিলেটেড, মানে যে আগের অবস্থানে ফিরে আসতে চায়। রাবার স্থিতিস্থাপক, অর্থাৎ যেটা তুমি টানলে কিছু নির্দিষ্ট পরিমাণ বিকৃতি করলো, সেটা সে আগের অবস্থানে ফিরে যায়। এখন ফিরে হচ্ছে যে আসবে। এখন মনে রাখবা, এখান থেকে মনে রাখবা যে ধরো কোশ্চেনে তোমাকে জাস্ট একটা ম্যাথই বললো যে ধরো স্প্রিং এর বলের বিপরীতে তোমার হচ্ছে বল প্রয়োগ করছে, ঠিক আছে, সরণ হইছে 2 গুণ। স্প্রিং বলের বিপরীতে কাজ করার ফলে আহ সরণ হইছে 2 গুণ, পূর্বের 2 গুণ হইছে। তাহলে এই কাজ কয় গুণ হবে? 4 গুণ। 4 গুণ। 4 গুণ। যদি বলে 3 গুণ হইছে, কাজ কয় গুণ? 9 গুণ। তাহলে 9 গুণ। 9 গুণ। এটার জন্য কিন্তু তোমাদের অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে অনেক ম্যাথ, এটা 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 এত কিছু করতে হবে না। তার সূত্র ডাব্লু সমানুপাতিক এক্স স্কোয়ার। তাহলে কি, এক্স এক্স স্কোয়ার। স্কোয়ার যদি কাজের, সরি, স্বরের বর্গের বর্গের কি সমানুপাতিক, সমানুপাতিক। যেহেতু সেহেতু 2 গুণ করলে 4 গুণ, 3 গুণ করলে 9 গুণ, 4 গুণ করলে 16 গুণ, হ্যাঁ, 16 গুণ। 5 গুণ করলে 25 গুণ। জি। সরণ যা হবে, কাজ কি তার বর্গ, তার বর্গ বর্গের হবে। সমানুপাতিক হবে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের অঙ্ক করাও লাগবে না, জাস্ট তোমরা দেখবা, তোমরা দেখাই ফেলবা, দেখাইতে পারবা, ঠিক আছে। স্প্রিং ধ্রুবকের মাত্রা এবং এর একক। হুম। অর্থাৎ ধরো একটা স্প্রিং, স্প্রিংটাকে তুমি বল প্রয়োগ করে এইটাকে 1 সেন্টিমিটার সরাবা। তুমি এইটা থেকে এই পর্যন্ত তুমি 1 সেন্টিমিটার তুমি সরাবা, একটা নির্দিষ্ট একক 1 সেন্টিমিটার সরানোর জন্য স্প্রিং, সে তোমার বলের বিপরীতে স্প্রিং নিজে নিজের দিকে একটা টান, সেও টানবে না সেটা, সে যে বলে জি। টানবে সেটা কি স্প্রিং ধ্রুবক। মানে ধরো আমরা গণনার জন্য আমরা একটা ধ্রুব কল্পনা করি, মানে এই স্প্রিংটার ধ্রুবক কত, স্প্রিং ধ্রুবক কত। আমরা ধরো বিভিন্ন কাজে স্প্রিং ইউজ করি না, ইউজ তো করি। তো স্প্রিং ইউজ জি। করার সময় কি হয়, যে আমরা ধরো আহ দেখি যে ধরো স্প্রিং এর ধ্রুবক কিরকম কি, সেটা সেটা আমরা দেখি। যেটা ধ্রুবক যে যত বেশি, সেখানে কি স্প্রিং এর কি হবে, শক্তি তত বেশি। যেমন আমরা ধরো এই স্প্রিংটা আমাদের ধরো 20 নিউটন পার মিটার, 20 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিং লাগবে। আবার অনেক ক্ষেত্রে ধরো 100। এটা আমি কিভাবে বুঝবো, কারণ আমি 1 সেন্টিমিটার টানলে মানে ধরে নিলাম 1 সেন্টিমিটার, অনেক সময় 1 মিটার হতে পারে, 1 মিলিমিটার হতে পারে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ইউনিট এককে হিসাব করে যদি করি, 1 সেন্টিমিটারে ধরো ইয়ার, আমি এই দিকে টানলে আমি যে বলে টানবো না, সেই বলের বিপরীতে স্প্রিং কত বলে বিপরীত দিকে টানবে, সেটার পরিমাপ কি স্প্রিং ধ্রুবক। এটা কাজ কি, তাহলে আমরা স্প্রিং ধ্রুবক থেকে আমরা দেখতে পাচ্ছি সেই স্প্রিংটা কতটা বেশি শক্তিশালী, তাই না? ওকে। একটা টয়েস, একটা খেলনা, খেলনা খেলনার গাড়ির মধ্যে স্প্রিং থাকে না, খেলনা গাড়ির মধ্যে, সেটা স্প্রিং ধ্রুবক। আর লিফটের মধ্যে আমরা যে লিফটে যে উপর থেকে নিচে নামে, সেই লিফটে থাকা স্প্রিং ধ্রুবক কি এক হবে? না, সেখানে না। স্প্রিং বেশি শক্তিশালী হবে। বুঝছো, এবার এই কাজে ইউজ জি। করা, এই জন্য ইউজ করা হয় স্প্রিং ধ্রুবকটা বেশি দরকার। আর আছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, অফকোর্স সেটা লাগবে। আচ্ছা, যাই হোক, কিসের উপর ডিপেন্ড করে, নির্ভরশীল কি, স্প্রিং ধ্রুবকটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? স্প্রিংটা কিরকম হবে দেখতে, জ্যামিতিক গঠন, স্প্রিংটা কোন পদার্থ দ্বারা তৈরি, জাস্ট কমন সেন্স, স্প্রিংটা কোন পদার্থ দ্বারা তৈরি তার উপর ডিপেন্ড করবে। লোহার তৈরি হলে সেটা স্প্রিং তৈরি বেশি,
রাবারের হলে সেটা স্প্রিং ধ্রুবক কম হবে। স্প্রিং কত বড়, কত লম্বা হবে, তারপর ডিপেন্ড করতেছে কি স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, যাই হোক। জি। আহ আর একটা জিনিস মনে রাখবা, অভিকর্ষ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে তোমার সরণের সমানুপাতিক। সরণের সমানুপাতিক। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি সরণের সমানুপাতিক। অর্থাৎ আমরা জানি কি অভিকর্ষ বল কি, এফ ইকাল টু কি জি এম এম ডিভাইডেড বাই এম ডি স্কোয়ার। টু বা জি। এম ডি স্কোয়ার বলে আর স্কোয়ার বলে যাই বলে কথা একই, ঠিক আছে। এখন অভিকর্ষ বল দ্বারা কৃত যে কাজ, এই যে কাজটা যেটা দেখতেছি, এটা হচ্ছে সরণের সমানুপাতিক। অর্থাৎ আহ এইটা কিন্তু আমি কাজ আকারে যদি প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে সরণের থাকবে এইচ, এইচ এর সমান হবে, এটা কিন্তু বর্গ হবে না। ঠিক আছে, যখন কোন একটা বস্তু আমি নিজে কোনো বল প্রয়োগ না করে জাস্ট সেটা অভিকর্ষের জন্য কোন একটা কাজ হচ্ছে, তাহলে সেই কাজটা হচ্ছে কি, সেটা যে সরণ হচ্ছে, সেটা যে সরণ হচ্ছে সেই সরণের সমানুপাতিক হচ্ছে। মানে সেটা সমানুপাতিক। কতটুকু সরতেছে, সেই সেই সরতেছে তার উপর ডিপেন্ড করতেছে এটা কাজ কতটুকু হচ্ছে। এটা যদি এক তোমার তোমার যদি 1 ইউনিট যদি সরে, তাহলে এটার কাজ হবে এক এক ইউনিট। ঠিক আছে, দুই জি। দুই ইউনিট হলে কাজ হবে কি 2 ইউনিট। স্প্রিং এর ক্ষেত্রে কি হবে, স্প্রিং এর ক্ষেত্রে বর্গ হবে। আর অভিকর্ষ জি। বলের দ্বারা কৃত কাজ কি হবে, কোনো বর্গ না, যা মান সেটাই। 2 হলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে 2। দুই। সরণ 2 হলে কৃত কাজ 2। স্প্রিং এর ক্ষেত্রে সরণ 2 হলে কৃত কাজ কি হবে 4। এটা এখানে গোলানো যাবে না। এখন বিষয়টা হচ্ছে কি, এখন তোমাদের বলতে পারো যে ভাইয়া তাহলে আমরা জানি কি আহ পৃথিবীর টানে কোন একটা জিনিস বস্তু নিচের দিকে পড়তেছে, সেটা তো কাজ তো 0 হবে 90 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখানে কেন কাজ কেন হচ্ছে, কোশ্চেন এটা একটু বলতে হতে পারে না? আহ, ভাই এখানে তো তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলা আছে। ঠিক আছে, এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলা হয় নাই, এখানে তো উপাংশই নাই, কস থিটার মান নাই। এখানে বলতেছে যে অভিকর্ষ বলের ফলে কোনো কি হচ্ছে, কোনো বস্তুর যা সরণ হবে, যতটুকু সরণ হবে সেটা তার কাজের সমানুপাতিক হবে। এই আর কি, এটা ভুল করা যাবে না। এই অভিকর্ষের বিপরীতে সরণ 3 গুণ হলে বিপরীত দিক কথা একই। ঠিক আছে, এখন এইটা ইম্পর্টেন্ট, এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে ম্যাথ। পরন্ত নিচে পতনের ক্ষেত্রে কাজ, পরন্ত বস্তুটা নিচের দিকে পড়বে, তখন সেটার কাজ কি, ডাব্লিউ ইকুয়াল টু কি এম জি এইচ। বস্তু উপরে উঠানোর ক্ষেত্রে কি হবে, মাইনাস এম জি এস। ঠিক আছে, মাইনাস কেন প্লাস হচ্ছে বুঝতে পারতেছো? তো বলের বিরুদ্ধে কাজ। হুম, বিরুদ্ধে কাজ হলে মাইনাস। হ্যাঁ, বিষয়টা কিরকম যাতে তোমরা না না ভুলো, একটা বলে রাখি যে বস্তুটা নিচের দিকে পড়তেছে, জি পজিটিভ। আমি নিচ থেকে উপরে যাচ্ছি, জি তাকে নিচের দিকে টানতেছে, কিন্তু আমি জি এর বিরুদ্ধে চাই এটা উপরে টানতে, তখন কি কি হবে, জি এর মান কি মাইনাস হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি এম জি এইচ। আমি আবার এইচ। বলে রাখি এখানে কিন্তু কোনো কস থিটা নাই, কস থিটা নাই। ঠিক আছে, এখানে শুধুমাত্র আমরা দিক ছাড়া, আমরা কোন দিকে যাচ্ছি দিক ছাড়া যদি আমরা হিসাব করব, স্কেলার রাশি হিসাবে যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে আমরা আমাদের হিসাবটা সেখানে আমরা কিন্তু কাজের একটা মান পাবো। ঠিক আছে, কিন্তু এখানে আমরা দিক হিসাব করতেছি না, এখানে কিন্তু কস থিটা নাই। ক্লিয়ার? যাই হোক, আহ ধরো এই ধরো প্লেন, কিরকম আমি তোমাকে বুঝাচ্ছি। এই প্লেনটা থেকে একটা বোমা নিচে ফালাই দিলাম। ঠিক আছে, একটু অন্যরকম দেখাচ্ছে, এটা একটু অন্যভাবে লাগে। ঠিক আছে, একটা বোমা নিচের দিকে ফেলে দিলাম। ঠিক আছে, এটা কি ডাইরেক্ট এই এই বরাবর পড়বে? হ্যাঁ, না। আমি একটা না, অ্যাঙ্গেল একটু করে ধীরে ফেলে ধীরে দিলাম। করবে। হ্যাঁ, একটা অ্যাঙ্গেল করে ফেললাম, তাহলে এটা একটা অ্যাঙ্গেলে পড়তেছে।
ঠিক আছে, এখানে কিন্তু অ্যাঙ্গেল আছে। যদি আমি যদি নর্মালি হিসাব যদি করি, সেক্ষেত্রে কি হবে? আহ, তাহলে কৃত কাজ কি হবে অভিকর্ষ বলের দ্বারা? এটার ভর এম, কত উচ্চতা থেকে নিচে পড়তেছে, সরণ এইচ, এস এবং হচ্ছে এটা এখানে অভিকর্ষ বল অফকোর্স কাজ করতেছে। ঠিক আছে, এবং এই অভিকর্ষ বল অফকোর্স এটার বস্তুটার এই ভরের উপর ডিপেন্ড করতেছে। ভর যত বেশি হচ্ছে তাহলে তার কাজটা তত বেশি হচ্ছে। ঠিক আছে, সেই হিসাব করলে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হচ্ছে, এই তিনটার গুণফল। কারণ এটা অভিকর্ষ বল যেদিকে যেদিকে কাজ করতেছে, এ মুভ করতেছে এদিকেই, তাহলে এটা কি পজিটিভ। আমি যদি নিচ থেকে উপরে নিই, অভিকর্ষ বল, এটা নিচ থেকে উপরে নিচে কোন একটা বস্তু, অভিকর্ষ বল কাজ করতেছে এদিকে, আমি নিচ্ছি এদিকে, তাহলে কি হবে? জি এর অফকোর্স তখন কি হবে, জি জি এর মাইনাস মাইনাস হয়ে যাবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি, মাইনাস এম জি এইচ। এম মানে আমি এমজিএইচ। আমি মাইনাস দ্বারা বুঝবো কি, এটা অভিকর্ষ বলের দিকে কাজ করতেছে নাকি বিপরীত দিকে কাজ করতে, এটা বুঝতে পারো। ঠিক আছে, বিপরীত তো দিকে। আমি বিপরীত দিকে। তোমাদেরকে একটু পর আরেকটা লিঙ্ক দিব, বুঝছো? আমি ধরো আহ তোমরা একটু থাকো তো, সময় তো শেষ তো, আমরা নেক্সট আমি 10 মিনিট পর তোমাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে সবাই জয়েন করো, কেমন? আমি একটু একটু পানি ওকে, খেয়ে ঠিক গলাটা আছে। একটু ভিজাই নিই। আচ্ছা। আর ঠিক আছে, 10 মিনিট ব্রেক, ওকে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।